3 তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে সেনা প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন, নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিং এ আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে, কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না, গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে 8টা বোধহয়, এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মব টপ কন্ট্রোল করবে, কিচ্ছু হবে না। তো এই ডিসিশনটা, এইটা কিন্তু 3 তারিখের ডিসিশন। 4 তারিখে রিকনফার্মড। 4 তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত, এবং পুলিশের আইজি কে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর চিফের সাথে কথা বলে সব ঠিক করেন। তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিতভাবে সবাইকে বিভ্রান্ত করেছে। এবং 5 তারিখের ঘটনা তো আপনারা জানেন, পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি। পুলিশ আসলে এক পর্যায়ে নিরুপায় ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে গেছে, মেসেজ চলে গেছে যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো, এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি। তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআইএ পেইড এজেন্ট এটা একটু মিলাতে যাই, এবং তিনি বলেছেন যে তারা জানতেন না, গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি। এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার, যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল, যেটাকে সদস্য বলে, সাথী সদস্য, শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে, বা সাথী হোয়াটএভার, শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল। এবং অল থ্রু আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেনটেন করেছে, এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে, যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র, একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি, তার সাথে কিন্তু তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতি লিঙ্কটা বজায় রাখতেন। যেদিন 2024 সালের 23শে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হবে, সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে। এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো, জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনাপ্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো, জানতো যে জেনারেল ওয়াকার হবে। সুতরাং জেনারেল ওয়াকার টার্গেট করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে। এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয়, সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র 2 মাসও লাগবে না, তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল। সো 2 মাসও কিন্তু লাগেনি। আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে 2 মাসও লাগবে না। সো ঘটনাটা ওখানেই হয়েছে। সিআইএ কিভাবে এখানে জড়িত হলো, বা ওয়াকার কি করে সিআইএর এজেন্ট হলো, সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি। বাংলাদেশে এই সিআইএর যে রেজিম চেঞ্জ, সেই প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল। 2018 থেকে ধীর লয় শুরু হয়েছে, 2022-এ এসে এটা অনেক স্ট্রং হয়েছিল। তো সেই হিসেবে তারা, যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে, এবার তারা টার্গেট করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে, এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিল্ট্রেট করেছিল। তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড, সেহেতু অটোমেটিক আর কি জামাত সিআইএর লিঙ্কে সাড়া দিয়েছে। আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন, সিআইএ বা আমেরিকা আর্মিকে কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে। জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে, সেনাপ্রধান জেনারেল আজিজ, তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্ণা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃতভাবেই হোক কখনোই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরবর্তী সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনকেও আমেরিকার এই পিটার হাস এবং সিআইএর প্রতিনিধিরা অ্যাপ্রোচ করেছিল।
শফিউদ্দিনের কাছেও তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হয়েছে, আমি নিশ্চিত না। কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করতো, দোস্ত একটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, ইট ওয়াজ এ জোক। আমি কেন জানি, কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন, সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম। যাই হোক, জেনারেল আজিজের কাছে ব্যর্থ হয়ে, জেনারেল শফিউদ্দিনের কাছে ব্যর্থ হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে, যেহেতু এখানে জামাত ইনভলভ ছিল, সো সিআইএ, জামাত, ওয়াকার একেবারে খাপে খাপ মিলে গেছে। এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন, শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন। এবং এই বেইমানি যে গত 5ই আগস্ট রেজিম চেঞ্জেই শেষ হয়ে গেছে তা না, গত 14 মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন। তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন। এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন, সাথে সাথে তিনি ডক্টর ইউনূস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন। একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনা প্রধানের সাথেও। ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন, এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার আবারও ইউনূস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন। এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনা প্রধানের কাছে, তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোনো রকমের যোগাযোগ করে না। ওয়াকার খুব সম্প্রতিও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য, কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে, এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয়, সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য। দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কুয়ালালামপুরে, এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন, এবং আরো একজন আত্মীয়কে, শেখ হাসিনার একজন আত্মীয়কে কুয়ালালামপুরে আনা হয়েছিল, এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য, কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি। এবং নেত্রী খুব সচেতন ভাবেই ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন, যোগাযোগ অ্যালাউ করছেন না আর কি, সোজা কথা। তো ওয়াকার এখন মোটামুটি কট। ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে। গতকাল আমি জামাত ফুরফুরে মেজাজে আছে একটা এপিসোড করেছিলাম। জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল, এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফেক। জামাতের সবকিছু হওয়ার পরেও, এত জামাতের সদস্য বলেন, অনুসারী বলেন হওয়ার পরেও, গতকাল সেই থিঙ্ক ট্যাঙ্কের তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ। ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে। এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি। এবং শেষ করব এই বলে যে সেদিন 5ই আগস্ট সিআইএর যে রেজিম চেঞ্জের যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার, কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল। জানেন কি মডিফিকেশন? তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা। এই অংশটুকু সিআইএর প্ল্যানে ছিল না। এই প্ল্যানটি করেছিল জামাত, ৭১-এর সেই পরাজিত শক্তি। আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল শেখ হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। ছোট্ট দুটো খবর, কিন্তু খুবই এক্সাইটিং, বলা যায় ব্রেকিং নিউজ। আপনারা কিছু কিছু শুনেছেন, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না। সে কারণেই আমি বলছি যে লালমনিরহাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি, যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, সেই চিকেন নেকের ৬২ কিলোমিটার অংশ বাংলাদেশের, ৬২ কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা ৬২ কিলোমিটার, এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা
আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে, সেখানে আর কোনো বিজিবির কেউ নেই। জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো, সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না, সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে। এখন এই যে দখল, এটা 62 কিলোমিটারে থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশের এই যে ভারত দখল করেছে, তার বাংলাদেশ সরকার কি করছে, ইউনূস কি করছে, আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে, ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক, তারা যেন আবার ফিরে যায়, বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায়। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায়, যেহেতু আমাদের 50 লাখ সৈন্য সেই জামাতে তাহেরের, আমরা 4 দিনে কলকাতা দখল করি, আমাদের রাওয়ার সেই হুমকি দামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে। কারণ ভারত এই যে 62 কিলোমিটার, এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে, 65 বা 70 আমি জানি না, কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড, এই জায়গাটায় এখন আমরা তো কথা বলার সময় হুঁশ রাখি না, কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে, বাট এবার আরেকটা ছোট্ট খবর, আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়েক, তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন, যে কোনো করেই তাকে আনা হবে, কিন্তু সেখান থেকে ডক্টর ইউনূস সরকার আবার পিছু হটেছেন। কেন পিছু হটেছেন? কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে জাকির নায়েক, যেহেতু জাকির নায়েক কিন্তু ভারতে ওয়ান্টেড, তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে। বলা হয়েছে যে জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়। এটা যে রণধীর জয়সওয়াল মুখে বলেছে তা না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়, আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির নায়েককে বাংলাদেশ থেকে নিয়ে যাবে। এই লিখিত হুমকি পাওয়ার পরে আবারও ডক্টর ইউনূস এবং তার যে হাবা হাসমত জাহাঙ্গীর আলম আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, দুইজনই পিছু হটছে এবং বলছে যে বাপ মাপ চাই, নির্বাচিত সরকার আসলে তুই আসিস, এখন আসার দরকার নাই। কারণ ভারত দেখা গেল যে এই ইস্যুতে আবার ইনভাইট করে বসে গেছে। তো জাকির নায়েকের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না। আগামীতে কোনো সরকার নির্বাচিত হলে জাকির নায়েককে আনার অধ্যত্ত দেখাবে কিনা সেটা ভবিষ্যতে তোলা থাক, সেটা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে, না কূটনৈতিকভাবে না সামরিকভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না, ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইউনূস সরকারকে।